বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন হবে কি হবে না, এই সব কি আমরা ইন্ডিয়ার মতো দেশের কাছ থেকে নিব? ভারতের লাগাতার এই অপপ্রচার বন্ধ হবে কবে? সবার আগে বোঝা উচিত ভারত অপপ্রচার কেন চালায়, এবং অনেকে দেখি সারপ্রাইজড হয় যে ভারত কেন অপপ্রচার চালাচ্ছে। আমি তো ব্যক্তিগতভাবে মনে করি তারা অপপ্রচার চালাবে, এটাই স্বাভাবিক। এটা কেন স্বাভাবিক? বাংলাদেশকে ভারত আসলে কোন চোখে দেখতো? শেখ হাসিনার বাংলাদেশকে ভারত তাদের অঘোষিত 29তম রাজ্য হিসেবে দেখতো, এবং ব্যবসায়ী সম্পর্ক থেকে শুরু করে কূটনৈতিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, প্রত্যেকটা জায়গায় বাংলাদেশ থেকে যে পরিমাণ বেনিফিট ভারত তুলে নিত তা অন্যান্য ভারতের যে রাজ্য আছে সেই জায়গা থেকে তুলে নিতে পারতো না, কারণ সেই রাজ্যগুলোও কিন্তু স্বায়ত্তশাসন আছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই অঘোষিত থাকা অবস্থায় শেখ হাসিনা তো পুরো দেশ বিক্রি করে দেওয়ার মতো অবস্থা তৈরি করে দিয়েছিল। এখন যে জায়গা থেকে এত 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 প্রিভিলেজ পাওয়া যায়, সেই জায়গাটা হঠাৎ করেই হাতছাড়া হয়ে গেছে। ওরা তো উন্মাদের মতো ব্যবহার করবেই। এবং কয়েকটা জিনিস খুব সুস্পষ্টভাবে বলে রাখাটা জরুরি। দেখবেন তাদের ইস্যুটা কি? সংখ্যালঘু নিপীড়ন। আমার কথা, বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন হবে কি হবে না, এই সব কি আমরা ইন্ডিয়ার মতো দেশের কাছ থেকে নিব? ইন্ডিয়ার সংখ্যালঘুদের কি অবস্থা? সারা পৃথিবীতে যেসব জায়গায় সংখ্যালঘু নিপীড়ন সবচেয়ে বেশি হয়, একদম ক্যাটাগরিক্যালি ইন্ডিয়ায় সবচেয়ে বেশি হয়। শুধু ইন্ডিয়াতে মুসলমানদের অবস্থা আমি বাকি রাখলাম, শিখদের অবস্থা কি আর তাদের হিসাবও বাকি রাখলাম। ওদের কৃষকরা যারা আছে দেখবেন প্রচন্ড আনস্টেবল একটা দেশ। হরিয়ানা থেকে শুরু করে পাঞ্জাব থেকে শুরু করে এই যে বারবার করে বিক্ষোভটা চলতে থাকে। আপনার আর একটা কথা মনে রাখাটা জরুরি, মণিপুরেই এই যে ঠিক গত বছরেই মণিপুরে যখন বিদ্রোহ হয়, মোদি কয়েক মাস পরে যখন রেসপন্স করে, ওদের যে টেলিগ্রাফটা আছে ইন্ডিয়ান টেলিগ্রাফ, সেটা কিন্তু ওই যে কুমিরের যে অস্ত্র সেটা কিন্তু আলাদাভাবে পোট্রে করেছে একদম প্রথম পেজে। সো এই টাইপ একটা দেশের কাছ থেকে আমরা সংখ্যালঘু নিপীড়নের সবক নিব। 2 নম্বর পয়েন্ট, যেটা সংখ্যালঘু নিপীড়নের এই ব্যাপারটা যেভাবে তারা পোট্রে করছে, এটা মোটা দাগে একটা ডিসইনফরমেশন। ডিসইনফরমেশন কেন বলছে, কয়েকটা উদাহরণ দেওয়াটা জরুরি, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে আছে আমাদের ওই যে রিয়া গোপ, ছোট্ট একটা মেয়ে, 5 আগস্টের আগে শেখ হাসিনার পুলিশের দ্বারা গুলির মাধ্যমে সে কিন্তু মারা যায় ঘরের ভেতরে থাকা অবস্থায়। দেখেন 5 আগস্টের পরে সংখ্যালঘুরা শাহবাগে যখন তারা জমায়েতটা করে, যেসব ছবি নিয়ে তারা দাঁড়িয়েছিল সেই ছবিতে রিয়া গোপের ছবিটাও ছিল। এখন প্রশ্নটা হলো, রিয়া গোপকে তাহলে কোন হিসেবে পোট্রে করা হচ্ছে? সে তো শেখ হাসিনার পুলিশের দ্বারা মারা গেছে, কিন্তু তাকে দেখানো হচ্ছে 5 আগস্টের পরে সংখ্যালঘু নিপীড়নে সে মারা গেছে। শুধু এটাই না, কয়েকটা জায়গায় সুস্পষ্ট ব্যাপার আছে যে আওয়ামী লীগের নেতা হিন্দু ধর্মে হতে পারে, কিন্তু ওই আওয়ামী লীগের নেতা যে মুহূর্তে গুলি করছে, বন্দুক দিয়ে ডিরেক্ট গুলি করে মানুষ মারছে, 5 আগস্টের পরে সে কি সংখ্যালঘু হয়ে যায়? যদি এইটাই হয়, আরো একটা উদাহরণ দিই, 2023 সালে আপনাদের মনে থাকার কথা, ওই হারুনের ভাতের হোটেল নামে যে আমরা আখ্যায়িত করতাম, তার আগে বিএনপি নেতা ছিলেন ওই যে গয়েশ্বর রয় এবং তার পুত্রবধূ যে আছেন নিপুণ রয়, তাদেরকে যখন রাস্তার পর পিটিয়ে রক্তাক্ত করা হলো, এইটা কোন উদ্দেশ্যে করা হয়েছিল? সে কি সংখ্যালঘু এই কারণে, নাকি বিএনপির নেতা ছিল এই কারণে? মানে কোন ক্যাপাসিটিতে হচ্ছে এই ব্যাপারটা বুঝতে পারাটা অত্যন্ত জরুরি। এখন আওয়ামী লীগের কোনো নেতা, সে হতে পারে হিন্দু, সে যদি এই ধরনের নিপীড়ন চালায়, পরবর্তীতে যখন জনগণ তাকে প্রতিরোধ করবে, এটাকে কি আপনি সংখ্যালঘু বলবেন, নাকি এসেনশিয়ালি সে আওয়ামী লীগ ছিল এই কারণে ধরবেন? কাজেই এই ব্যাপারগুলো ক্যাটাগরিক্যালি দেখায় দেওয়া উচিত, এবং তারা যে ডিসইনফরমেশন ছড়াবে, এইটার জন্য আমাদের তাদের ওই ডিসইনফরমেশনকে ডিবাঙ্ক করে দেখিয়ে দেওয়া দরকার যে এই তথ্যগুলা সঠিক না।